স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে সাজানো হয় আমাদের এই আয়োজন। আজ জানাবো রাজশাহী বিভাগের জেলাগুলোর খবর, সঙ্গে থাকছি শারমিন মাহমুদ। অযত্ন আর অবহেলায় হারিয়ে যেতে বসেছে 400 বছরের ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাবনার জোর বাংলা মন্দির। ধ্বংস হচ্ছে মন্দিরের পোড়ামাটির দৃষ্টিনন্দন টেরাকোটার শিল্পকর্ম, অথচ মন্দিরের সংস্কার ও রক্ষণাবেক্ষণে নেই কোনো উদ্যোগ। প্রাচীনের নিদর্শন দেখতে গিয়ে প্রতিদিন হতাশ হয়ে ফিরছেন দর্শনার্থীরা। পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় 400 বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন জোর বাংলা মন্দির। শুধু দেশের মধ্যেই নয়, ভারত উপমহাদেশের মধ্যে যে কয়েকটি জোড়া লাগানো মন্দির আছে তার মধ্যে অন্যতম পাবনার জোর বাংলা মন্দির। এই মন্দিরটি নির্মাণকালের সঠিক কোনো তথ্য উপাত্ত পাওয়া যায় না। তবে রাধারমন সাহা রচিত পাবনা জেলার ইতিহাস গ্রন্থের তথ্য অনুযায়ী মুর্শিদাবাদ নবাবের তহসিলদার ব্রজমোহন ক্রোড়ি 18 শতকে মন্দিরটি নির্মাণ করেন। এখানে গোপীনাথের মূর্তি ও তার নামে পূজা হওয়ায় একসময় মন্দিরটি গোপীনাথ মন্দির হিসেবেও পরিচিত ছিল। ইটের বেদির ওপরে টেরাকোটার শৈল্পিক কারুকার্যে নির্মিত এই মন্দিরটির আকর্ষণীয় দিক হল দোচালা আকৃতির ছাদ। মন্দিরটির দুদিকে 8টি করে 16টি স্তম্ভ রয়েছে। রয়েছে 3টি প্রবেশ পথও। 1897 সালের ভূমিকম্পে এই মন্দিরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। 1947 সালে দেশভাগের পর অনাদারে অবহেলায় পড়েছিল এই মন্দির, যার ফলে কারুকার্যের বেশ পরিবর্তন হয়ে যায়। পরবর্তীতে পাবনা জেলা প্রশাসনের প্রচেষ্টায় 1960 সালে এই মন্দির সংস্কার করা হয়। বর্তমানে জেলার পর্যটন স্থান হিসেবে তালিকাভুক্ত হলেও রক্ষণাবেক্ষণে নেই কোনো ব্যবস্থা। বেড়াতে গিয়ে হতাশ দর্শনার্থীরা। একসময় আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে পূজা অর্চনা করত। কালের পরিবর্তনে এইগুলা আংশিকভাবে প্রত্নতত্ত্ব বিভাগ এগুলো দেখাশোনা করত, কিন্তু বর্তমান এটা বেহাল অবস্থা, নাই লাইটিং ব্যবস্থা, নাই বসার ব্যবস্থা, অবহেলায় অরক্ষিতভাবে রয়ে গেছে। আমরা আসছি এটা দেখতে, তো এখানে দেখছি যে পুরাই কোনো যত্ন নাই, কোনো প্রশাসনের কোনো দায়িত্ব নাই, গেটম্যান নেই, কিচ্ছু নাই। তো এটা আসলে দেখে মোটেও সন্তুষ্টজনক না। আস্তে আস্তে এখন অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে, এই পলেস্তারা খসে পড়তেছে, এবং এই যে ঐতিহ্যের স্মারক, এটি সংরক্ষণ করার জন্য প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। আমরা ঘুরতে এসে দেখলাম এখানে প্রশাসনিক কোনো নজরদারি নাই, সব কিছু অরক্ষিতভাবে পড়ে আছে, এবং দূর দূরান্ত থেকে যেসব পর্যটক এখানে ঘুরতে আসছে তারাও এসে দেখছে যে মূল যে ছোট একটি গেট রয়েছে সেই গেটে তালাবন্দি। বরাবরের মতোই শুধু আশ্বাসের বাণী জেলা প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের। কবে নাগাদ সেটি বাস্তবায়ন হবে জানেন না কেউ। আমাদের সবগুলোই আছে আর কি, আমাদের চেষ্টায় আছে যে আমরা সরকারি বাজেটে যতটুকু পারি প্রত্যেকটা থেকে আমরা করার চেষ্টা করি আর কি। আমাদের আসলে অনেক সাইট, তো সাইট হচ্ছে প্রচুর। আমার আন্দাজে এখন আপনার প্রায় 200টার উপর সাইট। আমরা চেষ্টা করছি কিভাবে কাভারেজ আনা যায়, আসলে এটা আমরা চেষ্টা করছি আর কি। তবে আপনারা যদি করেন, হ্যাঁ ঠিক আছে, আমরা এটাও দেখবো। আসলে সবই তো দেখতে হয়, কোনোটাই ফেলে দেওয়ার না। আমরা পরিকল্পনা আমাদের রয়েছে যে এটা একটু দর্শনীয় স্থান হিসেবে পরিণত করার জন্য একটু পরিষ্কার করা, এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা একটি প্রস্তাব পাঠাবো যাতে সরকারিভাবে এই স্থানটি সংরক্ষণ করা হয়, এবং তা করা হলে আমার মনে হয় যে এখানে এখানে অনেক দর্শক সমাগম হবে এবং ভিজিটররা এই স্থানটি ভিজিট করতে আসবে, এবং এখানে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে। দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নিলে কালের গর্ভে নিশ্চিহ্ন হয়ে যাবে পাবনার জোর বাংলা মন্দির। তাই এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অপরাধ দমন ও পথচারী এবং জনসাধারণের চলাচলের সুবিধার্থে সোলার স্ট্রিট লাইট বসানো হয় জয়পুরহাটের সড়কে, কিন্তু কিছুদিনের মধ্যেই নষ্ট হতে শুরু করে লাইটগুলো। বর্তমানে 96 লাইট বিকল হওয়াতে দুর্ভোগের সাথে বাড়ছে অপরাধও। সড়কে নিভু নিভু করে জ্বলছে লাইট। কিছুদিন আগেও অপরাধ দমনে অন্ধকার সড়কে আলো জ্বালিয়ে পথচারী ও জনসাধারণের চলাচলের সুবিধার্থে সড়কের পাশে বসানো হয় সোলার স্ট্রিট লাইট, কিন্তু বেশি দিন টিকতে পারেনি এসব লাইট।
মানুষের ভোগান্তি কমাতে লাইটগুলো প্রতিস্থাপন করা হলেও বর্তমানে ৯৬% লাইট বিকল হওয়াতে অন্ধকারে যাতায়াত করছেন স্থানীয়রা। হাজার হাজার কোটি টাকা দিয়ে খরচ করে যে ল্যাম্পপোস্টগুলো বসাচ্ছে এগুলো এখন অকার্যকর হয়ে আছে। এটা তো অকার্যকর হয়ে থাকলে লাভ কি আর হলো? এই আলোটা থাকাতে আমাদের অনেক সুবিধা হতো, কিন্তু এখন বর্তমানে এই আলোটা নেই, আলোটা বন্ধ হয়ে গেছে, তাই আমাদের মানে সন্ধ্যা লাগতেই বাইরে ফিরতে হচ্ছে। রাতের অন্ধকারে চলাফেরা করা মুশকিল, লাইট নষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের দেশে তো চোরটা এখন বেড়ে গেছে। সোলার বাতির কর্তৃপক্ষকে আমি ফোন দিয়েছিলাম, উনি বলেছিল যে আমাদের ওটার মেয়াদ শেষ হয়ে গেছে, ওটা ঠিক হবে না, ওটা নষ্ট, আবার যখন নতুন করে বাজেট আসবে তখন সেটা আমরা দিব। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি কর্মসূচির আওতায় বছরে প্রায় ৭৫,০০০ টাকা করে জয়পুরহাটের ৫টি উপজেলার মহাসড়ক, আঞ্চলিক ও গ্রামীণ সড়কের পাশে স্থাপন করা হয় সোলার স্ট্রিট লাইট ও হোম সোলার লাইট। তবে উপকরণগুলো নিম্নমানের আর কর্তৃপক্ষের উদাসীনতায় স্থাপনের কিছুদিন পরেই বেশিরভাগ লাইট নষ্ট হয়ে যায়, আবার বেশ কিছু চুরিও হয়। ফলে অন্ধকার সড়কে এখন প্রায় ঘটছে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো ঘটনা। রাত্রে অন্ধকারে মানুষের চলাফেরার সমস্যা, আগে মেরামত করতো, লাইট দেওয়ার পরে কোনো মেরামত হয়নি এ যাবৎ পর্যন্ত। বাতিটা জ্বলাটা একান্ত দরকার, ওই বাতিটা জ্বললে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। ওখানে বাতি না জ্বললে মানে সমস্যা হয়, অনেক মানুষ মানে যায় বসে থাকে আন্ধারত, অনেক মানুষ ভয় খায়। আমাদের এই মোড়ে এই লাইটটা জ্বলতে অনেক সুবিধা হতো। বেশ কিছুদিন জ্বলার পরে লাইটটা জ্বলে না বেথায় এখন দুনিয়ার চুরি ছিনতাইকারী লাইটটা অফ হয়ে গেছে। আমাদের মোড়ে খুব হয়, কষ্টই হয়, রাতে অ্যাক্সিডেন্ট খুব মুশকিল হয়। লাইটটা জ্বলা একান্ত প্রয়োজন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, প্রতিটি সোলারের মেয়াদ ৩ বছর। মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিভিন্ন স্থানে প্রায় সোলার বাতি নষ্ট ও চুরি হয়েছে। বরাদ্দ না থাকায় অকেজো হয়ে পড়ে আছে প্রকল্পটির উন্নয়ন কর্মকাণ্ড। সোলার লাইট নিয়ে বেকায়দায় আছেন তারা। আমাদের ২০ সাল পর্যন্ত প্রজেক্টটা চলমান ছিল, এগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের এইটা ছিল 3 বছর ছিল ওয়ারেন্টি বা সার্ভিসিং পিরিয়ড শেষ হওয়ার ফলে আমাদের কিছু জায়গার ইয়াগুলো নষ্ট হয়ে গেছে, ব্যাটারি ড্যামেজ হয়ে গেছে, তারপরে প্যানেলগুলো আমাদের চুরি হয়ে গেছে, যার ফলে ওটা ওই রকম অবস্থায় আছে, এটা সার্ভিসিংয়ের কোনো প্রক্রিয়া আমরা আনতে পারিনি। তা বর্তমানে আমরা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় থেকে আমাদের নিজস্ব কিছু বরাদ্দ বা অর্থায়নে আমরা এটা করে দেওয়ার ব্যবস্থা নেওয়ার একটা উদ্যোগ নিয়েছি। আশা করি সামনের দিকে আমরা এটা করে দেবো। ধন্যবাদ। অনুসন্ধান বলছে, জেলার সদর উপজেলায় ২৮৫২টি লাইটের মধ্যে সচল আছে প্রায় ৫০টি। পাঁচবিবি, আক্কেলপুর, খেতলাল আর কালাইয়ের রাস্তারও বেশিরভাগ লাইট নষ্ট হয়ে গেছে। এসব লাইট ঠিক করতে দ্রুত বাজেট পাস করার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সিরাজগঞ্জে মৌমাছির গুঞ্জনে মুখরিত সরিষা ফুলের মাঠ। এলাকার বিস্তীর্ণ সরিষা ক্ষেতের পাশে মৌ বাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন মৌ খামারিরা। এখানকার মধু দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। সিরাজগঞ্জ সদর, তারাস, উল্লাপাড়া, রায়গঞ্জ, শাহজাদপুর সহ পুরো চলনবিল এলাকায় এবছর ব্যাপক সরিষার আবাদ হয়েছে। দিগন্তজোড়া মাঠ জুড়ে এখন হলুদের সমারোহ। মৌমাছির গুঞ্জনে মুখরিত সরিষা ফুলের মিষ্টি সুবাসে ভরে উঠেছে মাঠের পরিবেশ। মধু সংগ্রহে তাই তো ব্যস্ত সময় পার করছেন চলনবিল অধ্যুষিত মৌ খামারিরা। এলাকার বিস্তীর্ণ সরিষা ক্ষেতের পাশে মৌ বাক্স বসিয়ে চলছে মধু সংগ্রহ। এখানকার মধু দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পাশাপাশি রপ্তানি হচ্ছে বিদেশেও। এখন প্রসেসিং প্ল্যানের জন্য আসলে আমরা এখন ন্যায্য মূল্যে পাওয়ার একটা আশা রাখতেছি যে আমরা ন্যায্য মূল্যটা পাবো। আমি গত বছর করছিলাম বাড়ি 14, ফলন খুবই ভালো। এবছর করছি 5 বিঘা, বাড়ি 14 সরিষা। এটা মোটামুটি গত বছরের তুলনায় এবার আরও ভালো হবে। আগে প্রসেসিং প্ল্যান্ট না থাকায় ক্ষেত থেকেই মৌসুমি ব্যবসায়ীদের কাছে কম দামে মধু বিক্রি করত খামারিরা। তবে বর্তমানে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুরে জাইকার অর্থায়নে একটি মধু প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, যার ফলে এই অঞ্চলের খামারিরা তাদের মধু প্রক্রিয়াজাত করে আগের চেয়ে বেশি দামে বিক্রি করতে পারছেন। আশা করতেছি অন্যান্য সকল বারের সাথে এবার সরিষার ফলন বৃদ্ধি পাবে এবং আমরা কৃষক পর্যায়ে সার্বক্ষণিক পাশে আছি এবং তাদেরকে পাশে থেকে পরামর্শ প্রদান করতেছি এবং আমাদের বিভিন্ন প্রণোদনা পূর্ণবাসনের মাধ্যমে কৃষকদেরকে বীজ সহায়তা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে সরিষা সম্প্রসারণ আমাদের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
কৃষি বিভাগ বলছে সরিষা ক্ষেতে মৌবাক্স থাকায় ফুলের সঠিক সময়ে পরাগায়ন হচ্ছে। এতে সরিষার আবাদ ভালো হওয়ার পাশাপাশি মধুর উৎপাদনও এবছর বেশি হয়েছে। গত বছর আমাদের এখানে টার্গেট ছিল 112 মেট্রিক টন। তো আশা করছি যদি আবহাওয়া আর কয়েকদিন ভালো থাকে তাহলে আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই মৌ বক্স স্থাপন করার কারণে এই মৌমাছির মাধ্যমে পরাগায়ন সম্পন্ন হয় এবং এর ফলন 15 থেকে 20% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবং কৃষক ভাইদেরকে আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার এবং আমরা সার্বক্ষণিক তাদের পাশে আছি এবং আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে আসতেছি তারা যাতে নির্বিঘ্নে এই ফসল উৎপন্ন করতে পারে। কৃষি বিভাগের তথ্য বলছে চলতি বছর সিরাজগঞ্জে সরিষার আবাদ হয়েছে প্রায় 90,000 হেক্টর জমিতে, যা থেকে মধু সংগ্রহ হবে প্রায় 400 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নাটোরের গুরুদাসপুরে কয়েকশো মাছ চাষি ও ব্যবসায়ীদের প্রায় 7 কোটি টাকা নিয়ে পরিবারসহ লাপাত্তা এক পুলিশ সদস্য। টাকা ফিরে পেতে ও ন্যায্য বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। নাটোরের পুরুলিয়া এলাকায় কয়েক হাজার মৎস্য চাষি তারা এখানে পথে দাঁড়িয়েছেন, মানববন্ধন করছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। তাদের একটাই দাবি যে এই এলাকার হুমায়ুন কবির নামে একজন পুলিশ সদস্য তাদের 7 কোটি টাকা আত্মসাৎ করে অত্র এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। তারা দাবি করছেন যে এই টাকা উদ্ধারের জন্য প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। তারা এই দাবি নিয়ে ইতিমধ্যেই রাজারবাগ পুলিশ লাইন সহ নাটোরের সিংড়া থানা এবং গুরুদাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে তারা কোনো আশ্বাস পাননি এই টাকা উদ্ধারের ক্ষেত্রে। কৃষকরা বলছিলেন যে তাদের কাছে এই টাকা অগ্রিম চেকও দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকের, সেই চেকগুলো কিন্তু আসলে ছিল জাল এবং ভুয়া। তারা যখন টাকা তুলতে বিভিন্ন ব্যাংকে গেছেন সেখান থেকে তারা বলা হয়েছে যে এই চেক হারিয়ে গেছে বলে তাদের সেই ব্যাংকে ইতিমধ্যেই জিডি করা হয়েছে, এই জন্য তারা টাকাও পাচ্ছেন না। এদের দাবি যে এই দ্রুত যেন প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেন। আমি এই মাছের একটা ভুক্তভোগী, আমাকে অনেক মানুষ বিশ্বাস করে চাষিরা ব্যবসায়িক হিসাবে মাছ নিয়ে দিছে, আমি নিয়ে দেয় ওদেরকে মাছ দিছি, দেওয়ার পরে এই টাকাগুলো তুলবো আর টাকা দেয় না। আজকে কালকে এরকম করতে করতে 2 মাস যাবত ও পালাতক, ফোন টোন আপাতত বন্ধ। উনি একটা পুলিশ সদস্য আমাদের সাথে বিশ্বস্ত করছে, এর আগে লেনদেন করছে। আমি রাজারবাগেও গেছি, যাওয়ার পরে আইজি সাহেবের কাছে একটা কমপ্লেন রেখে আসছি, কিন্তু এই কমপ্লেন আইজি সাহেব কোনো উত্তর এখনো পাই নাই। আমরা মাছ দেওয়ার বিনিময়ে উনি টাকা দেয় না, চেক দিছে যে ব্যাংকে যায় টাকা নেও, টাকা নিতে যায়, এখন দেখি চেক হারায় গেছে এই বলে আবার থানা জিটি করেছে, জিটির কপি আবার ব্যাংকে পাঠায় দিছে। ভুয়া চেক এইগুলি ব্যাংক থেকে বলছে এগুলা চেকের কোনো মূল্য নাই, উনি পাতা হারায় গেছে বলে জিটির কপি আমার এখানে দিয়ে গেছে। এটা ভুয়া চেক বইও আরেকখান উঠাই নিয়ে চলে গেছে। এই চেক দিয়ে আপনাদের কোনো কার্যকর হবে না। আমাদের সাথে অনেক প্রতারণা করছে, আমাদেরকে একদম বাইরে ধুয়ে শেষ করে চলে গেছে। আমাদের যে কোনোভাবে সহযোগিতা করে। মাছ নেওয়ার পরে সে আমাদের টাকা আত্মসাৎ করে নিয়ে সে আত্মগোপন করে। আমি বিষয়টা তার আত্মগোপন করার তথ্য পাওয়ার পরে তার মোবাইল ফোন নাম্বার সব বন্ধ পাওয়ার পরে আমি ঢাকাতে যাই। ঢাকাতে যেয়ে সে রাজারবাগে কর্মকর্তা দায়িত্বে ছিলেন, চাকরিতে ছিলেন। আমি সেখানে যাই অভিযোগ দিই, থানাতে অভিযোগ দিই। আমরা প্রায় 200-300 লোক এটার ভুক্তভোগী। আমি 73 লক্ষ সামথিং টাকা পাই। মাছ লিত টাকা দিত এরকম করতে করতে লাস্টে এসে 25 লক্ষ টাকার মাছ নিয়ে আজ 4 মাস হলে মনে করেন যে গা ঢাকা দিছে, কোনো টাকা পয়সা দেয়নি। সে বিগত 1 বছর ধরে আমাদের এলাকার এই মাছের ব্যবসা করে, বুঝছেন। তারপরে সে এই বিভিন্ন এলাকাতে মাছ কিনতে লেনদেনও ভালো। তো লাস্টে যায় ডিসেম্বরের প্রথমের দিকে এবং নভেম্বরের লাস্ট উইকে তখন যে সে মাছ তুলে, বেশ কিছু মাছ তুলে বাকি মাছ নিয়ে সে আত্মসাৎ করছে। এখন ধরা দিচ্ছে না, আজ দেবো কাল দেবো এরকম করতে করতে লাস্টে আসে আপনার এই মোটামুটি 10-15 দিন হলে মোবাইল একবার টোটালি অফ। খামারির এইভাবে টাকা মেরে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমরা সবার কাছে, সরকারের কাছে এবং বিনীত সবার কাছে দাবি যে আমাদের প্রাপ্য টাকাটা যে কোনো মূল্য হোক তার কাছ থেকে যেন আমরা উদ্ধার করতে পারি, তাহলে খামারিরা উপকৃত হবে, নাহলে খামারিরা সব নিঃস্ব হয়ে যাবে। এদিকে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম সারোয়ার জানান বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, পাশাপাশি ভুক্তভোগীদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। আমরা বিষয়টা প্রাথমিকভাবে তদন্ত করেছি। এই পুলিশ সদস্য এই এলাকার লোকজনের কাছ থেকে নাকি মাছ কিনে নিয়ে ঢাকায় বিক্রি করতো, আর এলাকার লোকজন তাকে বাকিতে মাছ দিত। পরবর্তীতে এ আর টাকা পয়সা দেয় না, এলাকাবাসীর কাছে অনেক টাকা তার পাওনা হয়ে গেছে। তখন তারা বাকিতে মাছ দিয়েছে।
এখন ওই লোক তো আর নাই, পলাতক, কোথায় চাকরি করে কোথায় তার কর্ম তাও জানি না, সেদিকে পুলিশ সদস্য। আমরা এভাবে একটা প্রাথমিকভাবে অভিযোগ করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথভাবে মামলা করার পরামর্শ দিয়েছি। নাটোর থেকে দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।